পেজও এনে। বিষাদের ভার নিয়ে রূপা আর মালিনী এসেছে জ্ঞানদার কাছে, কিন্তু মেজ বৌঠানকে দেখে তাদের আশ্চর্য লাগে। এত ঠান্ডা, দেখে মনেই হচ্ছে না বাড়িতে এত বড় অঘটন ঘটে গেছে। ওদের দেখে কেঁদে ওঠার বদলে তিনি শান্তভাবে মালিনীর ঝুলি থেকে বই বাঁচতে থাকেন। তার পাশে বই দেখছিলেন বালিকা মৃণালিনী। মৃণালিনীর পরনে কিন্তু শাড়ি নয়, নয়ান সুখ কাপড়ের একটি নীল গাউন পরানো হয়েছে তাকে। গায়ের মেয়েকে চটজলদি ফ্যাশনেবল করে তুলতে চান জ্ঞানদা। কিশোরী জানতে চান, মালিনী দিদি, তোমার কাছে অ্যারিথমেটিক সেকেন্ড বুক আছে গো? আমার তো ফার্স্ট বুক শেষ হয়ে গেছে। আর হাউসফুল নলেজ বইটা আছে? জ্ঞানদা হেসে বললেন, ওদের কাছে কি লোরেটো হোসের পড়ার বই থাকে রে বোকা মেয়ে? ও আমি তোকে কলেজ স্ট্রিট থেকে আনিয়ে দেব। রূপা ছিল কাদম্বরীর সবসময়ের সঙ্গে। জ্ঞানদার এই ঠান্ডা ভাব তার আর সহ্য হয় না। কাদম্বরীর সঙ্গে তার ঠান্ডা লড়াইয়ের কথা সে তো ভালোই জানে। তবু বিষাদ মাখা গলায় সে বলে, মেজ বৌঠান, আমি আর বাড়িতে ঠিকতে পারছি না। তেতলার ঘরের দিকে তাকালে বুক হু হু করে উঠছে। জ্ঞানদা বই দেখতে থাকেন নীরবে। রূপা আর মালিনীর জন্য রেকাবিতে জল খাবার নিয়ে আসে একটি কাজের মেয়ে। মৃণালিনী তাড়াতাড়ি অতিথিদের দিকে রেকাবি এগিয়ে দেন। মালিনী মৌন জ্ঞানদাকে দেখতে দেখতে বলে, নতুন বৌঠান কেন এমন করলেন, সেই রহস্যটাই বুঝতে পারলাম না। রূপা যোগ করে, নিশ্চয় কাছের লোকের কাছে প্রচন্ড আঘাত পেয়েছেন। হত সাত করে সাজগোজ করলেন উদ্বোধনে যাবেন বলে। রূপাকে কথা শেষ করতে না দিয়েই জ্ঞানদা বলে ওঠেন, না হয় ওকে নিতে আসতে পারেননি নতুন ঠাকুরপো, এটুকুতেই আফিম খেয়ে মরতে হবে? সবাই তো তোমার মতো শক্ত নয় মেজ বৌঠান, রূপা বলে। আর তুমি ভরা সংসার নিয়ে বসবাস করো। রবি দাদা, জ্যোতি দাদাকেও তার কাছ থেকে টেনে নিয়েছে। তার দুঃখ তুমি কি বুঝবে? টেনে নিয়েছি মানে কি রূপা? জ্ঞানদা বিরক্ত হন। কথা যা বলবে ভেবে চিনতে বলবে। আমি এরকম মন্তব্য পছন্দ করি না। হঠাৎ আবহাওয়া কেমন পাল্টে যাচ্ছে বুঝতে পারেন না মৃণালিনী। তার মুখ থমথমে হয়ে যায় সকলের দিকে তাকিয়ে। রূপা নাছোড়, জ্যোতি দাদা রাতে এখানে তোমার কাছে থেকে যেতেন, সেজন্য তার যন্ত্রণা আমি দিনের পর দিন পাশে থেকে দেখেছি মেজ বৌঠান। মালিনী এবার না বলে পারে না। স্বামী দূরে সরে যাওয়ায় নতুন বৌঠান যে দিন দিন নিঃসঙ্গতায় ক্ষয়ে যাচ্ছিলেন। মেজ বৌঠান, তুমি এত বুঝদার, আর এটা বোঝনি। তুমি তো ইচ্ছে করলে জ্যোতি দাদাকে ঠেলে পাঠাতে পারতে তার কাছে। জ্ঞানদা একটু কোণঠাসা বোধ করেন। তোমরা ঘটনাটার ভুল ব্যাখ্যা করছো মালিনী। কাদম্বরীর স্বভাবেই আত্মহননের বীজ লুকিয়েছিল। আর আমার কথা যদি বলো, আমি ওকে কোনোদিনই বুঝতে পারিনি। আত্মহত্যা মানে তো হেরে যাওয়া। আমি ভাবতেই পারি না মানুষ কি করে মরে যেতে চায়। নতুন ঠাকুরপোকে এর জন্য দায়ী করা ঠিক নয়। যাজ্ঞে মেজ বৌঠান, ও কথা থাক। মালিনী বলে, তুমি কি অক্ষয় চৌধুরীর নতুন কবিতা অভিমানিনী নির্ঝরিণী পড়েছ? আমি পাঠ করছি, শোনো। রাখিতে তাহার মন
প্রতিক্ষণে সচেতন, হাসে হাসি, কাঁদে কাঁদে, মন রেখে যাই, মরমে মরমে ঢাকি, তাহারই সম্মান রাখি, নিজের নিজস্ব ভুলে তার এই ধেওয়াই। কিন্তু সে তো আমাপানে ফিরেও না যায়। শুনতে শুনতে জ্ঞানদার মুখ থমথমে হয়ে যায়। কবিতাটি তো কাদম্বরীকে নিয়ে লেখা। অধীর হয়ে তিনি বলেন, অক্ষয়বাবুর এ ভারী অন্যায়। কিছুই না জেনে জ্যোতির প্রতি অভিযোগের তীর ছুঁড়ে পাঠকের বাহবা কুড়োতে চাইছেন। উনি বাইরে থেকে যে সত্যিটা দেখতে পেলেন, তুমি ঘরের মানুষ হয়েও দেখলে না মেজ বৌঠান। রূপা কথা শোনানোর সুযোগ ছাড়ে না। জ্ঞানদার ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। আমি যখন ঠাকুরবাড়ির বউ হয়ে এসেছিলাম, তখন পরপুরুষের সামনে বেরোনো যেত না। সেদিনের কথা মনে পড়লে হাসি পায়। তোমাদের মেজ দাদার খুব ইচ্ছে হয়েছিল বন্ধু মনমোহন ঘোষের সঙ্গে আমার আলাপ করাবেন, কিন্তু আমার তো বাইরে যাওয়ার জো নেই, অন্য পুরুষেরও বাড়ির ভিতরে আসবার নিয়ম নেই। তাই নিয়ে ওরা দুজনে পরামর্শ করে একদিন বেশি রাত্রে সমান তালে পা ফেলে বাড়ির ভিতরে এলেন। তারপর উনি মনমোহনকে মশারির মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজে শুয়ে পড়লেন। আমরা দুজনেই মশারির মধ্যে জড়সড় হয়ে বসে রইলুম। আমি ঘুমটা দিয়ে বিছানার এক পাশে, আর তিনি ভোমল দাসের মতো আর এক পাশে। লজ্জায় কারো মুখে কথা নেই। আবার কিছুক্ষণ পরে তেমনি সমান তালে পা ফেলে উনি তাকে বাইরে পার করে দিয়ে এলেন। জ্ঞানদার কথায় সবাই হাসতে থাকে। সুদৃশ্য কাঠ গ্লাসে ফলের রসে এক ঢোক চুমুক দিয়ে জ্ঞানদা বলতে থাকেন, সে দুঃসাহস আমি জুগিয়েছি বলেই কাদম্বরীর নন্দন কাননে এত উপাসক জুটেছিল। অক্ষয়বাবু তো কাদম্বরীর কৃপা দৃষ্টির লোভে কত গান, কত কবিতা শোনাতেন ছাদের আসরে, আর ঠাকুরপোর বন্ধু হয়েও তাই এখন তাকে দুষছেন। আরে তোমরা জল খাবার খাচ্ছ না কেন? গ্লাস ও রেকাবি এগিয়ে দেন জ্ঞানদা। এক টুকরো সন্দেশ মুখে দিয়ে মালিনী বলল, তুমি অক্ষয়বাবুর সাক্ষ্য উড়িয়ে দিচ্ছ মেজ বৌঠান। তুমি যা দেখতে পাওনি, বিহারীলাল সাধের আসনে তার কি বিবরণ লিখেছেন শোনো। পুরুষ কিম্ভূতমতি চেনে না তোমায়, মন প্রাণ যৌবন কি দিয়া পাইবে মন। পশুর মতন এরা নিতুই নতুন চায়। পশুর মতন? এটা কি বাড়াবাড়ি নয়? জ্ঞানদা বিরক্ত হন। বিদের কথায় মাঝে মাঝে কোনো লাগাম থাকে না। ছটফট করে উঠে মৃণালিনী বলে ফেলেন, আচ্ছা, নতুন বৌঠান নিশ্চয় নতুন ঠাকুরের কাছ থেকে খুব কষ্ট পেয়েছিলেন, নইলে এমন সুখের সংসার ছেড়ে শখ করে কেউ আফিম খায়? জ্ঞানদা চুপ করে বসে থাকেন। বিড়বিড় করে বলেন, নতুনের কোনো দোষ নেই। প্রথমেই বলেছিলাম এই বিয়েটা ভালো হবে না। ওর মতো উজ্জ্বল জ্যোতিষ্ককে বেঁধে রাখার ক্ষমতা নতুন বউয়ের ছিল না, তাই নিজেই আত্মঘাতী হলো। রূপা উঠে দাঁড়িয়ে চিৎকার করে, তুমি ওকে মেরেছ, তুমি আর জ্যোতি দাদা। তোমার ঈশ্বর বিষে তিল তিল করে মরতে মরতে আফিম খেয়ে নিল নতুন বৌঠান। তুমি মেরেছ, তুমি 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 আর জ্যোতি দাদা। হ্যাঁ, তুমি আর জ্যোতি দাদা। আমি আমি এখন কার কাছে থাকবো? সামনে সাজানো ফল মিষ্টির থালায় লাথি মেরে গ্লাস উল্টে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় রূপা।
কোনো এক অনির্দেশের উদ্দেশ্যে। ভয়ে মুখ শুকিয়ে যায় মৃণালিনীর। মুহূর্তের জন্য জ্ঞানদার স্নিগ্ধ বোধ টলে যায়। দ্বিধাগ্রস্ত হয়ে ভাবেন, সত্যি কি তিনি কাদম্বরীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন? মুখে মেঘ রোদের দোলাচল নিয়ে তিনি ভিতরের ঘরের দিকে এগিয়ে যান। কাদম্বরীর মৃত্যুতে ভারতীরও মৃত্যু হল। সবাই যেন পত্রিকা প্রকাশের উৎসাহ হারিয়ে ফেললেন। ভারতীকে ঘিরে জড়ো হওয়া উজ্জ্বল নক্ষত্রদের একত্র করে একটি তোড়া বেঁধেছিলেন কাদম্বরী। তার অনুপস্থিতিতে সেই বাঁধনটিই ছিঁড়ে গেল। শেষের দিকে জ্ঞানদার বাড়িতে ভারতীর মিটিং বসলেও সবাই যেন মনে মনে জানতেন সে সাময়িক। ভারতীর আসল ঠিকানা কাদম্বরীর তেতলার ঘর। নতুন বৌঠানকে ছাড়া রবির আর সম্পাদনার কাজ করতে ইচ্ছে করে না। তিনি লেখা আর কবিতার বইয়ের পাণ্ডুলিপি রচনায় মন দিয়েছেন। পরপর 4টি বই বেরোল। তার মধ্যে শৈশব সঙ্গীত, প্রকৃতির প্রতিশোধ ও ভানু সিংহের পদাবলী 3টি উৎসর্গ করলেন নতুন বৌঠানকে। জ্যোতির পক্ষে তো সময় দেওয়া বা মনস্থির করে কাজ করা এখন অসম্ভব। তিনি দিনের বেলায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ান, রাত্রে থাকেন মেজ বৌঠানের কাছে বা বিনোদিনীর বাড়িতে। একটি বিজ্ঞপ্তি দিয়ে ভারতীর প্রকাশ বন্ধ করে দেওয়া হলো। কিন্তু ভারতীর মৃত্যু সংবাদ স্বর্ণকুমারী মোটেই মেনে নিতে পারছিলেন না। তার বিবেচনায় ব্যক্তিগত শোকের চেয়ে কাজ অনেক বড়। ভাইদের উদাসীনতায় পত্রিকা উঠে যাবে, এ কেমন কথা? তিনি নিজেই দায়িত্ব নিতে এগিয়ে এলেন। প্রথম মহিলা সম্পাদকের হাতে শুরু হলো ভারতীর নতুন অধ্যায়। অন্তরে যাই থাক, জ্যোতিকে বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না। জাহাজের ব্যবসা নিয়ে এখনো তেমনি মেতে আছেন। বিনোদিনীকে নিয়েও বসবাস করছেন মূলত জ্ঞানদার বাড়িতে। কাদম্বরীর মৃত্যুতে তার ভূমিকা নিয়ে গুঞ্জন উঠলেও সংবাদপত্রগুলি ও ঠাকুর বাড়ির ঘনিষ্ঠদের মুখে কুলু পেটে কেচ্ছা কেলেঙ্কারির সম্ভাবনা চাপা দিয়েছেন দেবেন ঠাকুর। অক্ষয় বা বিহারীলালের কবিতা হয়তো বন্ধ করা যায়নি। রবির একের পর এক শোকগাথার মধ্য থেকেও অনুযোগের সুর স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু সেসব শিল্পিত প্রতিবাদ উচ্চকোটি সমাজে মৃদু তরঙ্গ তুলে মিলিয়ে গেছে। রবির বর্ণনা মতোই যেমন না ছিল আগে, তেমনই রয়েছে জ্যোতি। কাদম্বরীর মৃত্যুর ঠিক 1 মাসের মধ্যেই খুলনা বরিশাল যাত্রী ফেরি চালানোর সব বন্দোবস্ত হয়ে গেল। ঠিক হলো যে 23 মের শুভ দিনে কলকাতার গঙ্গার ঘাট থেকে জাহাজ নিয়ে বরিশালের দিকে যাত্রা করবেন জ্যোতি। রবি আর অক্ষয় তাঁর 2 অবশ্যম্ভাবী সঙ্গী। প্রধান উৎসাহদাত্রী জ্ঞানদা, যদিও এর আগে 2-1টি উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছেন জ্যোতি। জ্ঞানদার বিশ্বাস এবার তার উজ্জ্বল দেবরটি বাণিজ্যে লক্ষ্মী লাভ করবেন। মনে টানা পড়ে নিয়েই জ্যোতি দাদাকে সঙ্গ দিতে প্রস্তুত হয়েছেন রবি। জ্যোতির অস্থির প্রকৃতির কারণে ব্যথা পেয়ে চলে গেছেন নতুন বৌঠান, কিন্তু সেজন্য দাদার প্রতি রবির ভালোবাসা একটু কমেনি। তীব্র শোককে বুকের গোপন কৌটোয় আটকে রেখে বাইরের সব কাজে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন রবি। অক্ষয়ের অবস্থাও সেরকম। কাদম্বরীর মৃত্যুর জন্য জ্যোতির ওপর রাগ হয়, কিন্তু তাকে ত্যাগ করতে পারেন না। আশ্চর্য মায়ার বন্ধনে জড়িয়ে আছে তাদের বন্ধুত্ব। যিনি চলে গেলেন তার জন্য কিছুই থেমে থাকলো না। 23 মের সকালে বাক্স প্যাটরা গুছিয়ে গঙ্গার ঘাটের দিকে যাত্রা শুরু হলো। সজল নয়নে বৌঠান দেবরদের বিদায়ের পটভূমি রচিত হলেও শেষ মুহূর্তে 3 যুবকের ওপর ভরসা রাখতে না পেরে জ্ঞানদা সপুত্র কন্যা তাঁদের সঙ্গী হলেন। সকালে সবাই সদল বলে চিতপুর রোড ধরে রওনা হলেন কয়লাঘাটের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সারি সারি বেলোয়ারি ঝাড়ের দোকান আর ছ্যাকড়া গাড়ির আস্তাবল। রাতের গ্যাস ল্যাম্পগুলো নেভানো হয়নি, তার উপর সূর্যের আলো পড়ে চোখে ঝিলিক মারছে। একই রকম ধীর গতিতে চলছে ফাঁকা ট্রাম আর মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়ি। শিক কাবাব আর রুটি তৈরি হচ্ছে মুসলমানি খাসির দোকানের
ছোলানো মাংসের পাশেই। কেউ রাস্তা ঝাঁট দিচ্ছে, তো কেউ মসজিদের ধারে কোরআন পাঠ করছে। এসব পেরিয়ে কয়লাঘাটে পৌঁছে ঘাটের নৌকোগুলোর দিকে তাকিয়ে রবি ভাবলেন, এরা যেন অতিকায় দৈত্যদের পায়ের সারি সারি জুতোর মতো দাঁড়িয়ে আছে। অভিজাত নারী পুরুষদের এহেন দলটিকে দেখে মাঝিরা আমার নৌকোয় আসুন বলে ঝাঁপিয়ে পড়ল। কোনো রকমে একটি নৌকোয় চেপে পৌঁছানো হলো জাহাজের কাছে। নৌকো থেকে জাহাজে ওঠাও একটা অ্যাডভেঞ্চার। মাঝগঙ্গা থেকে হুড়মুড় করে এগিয়ে আসা সরোজিনী জাহাজের গায়ে নিপুণ দক্ষতায় নৌকো লাগিয়ে দিল মাঝি। টলমলে নৌকার উপর জাহাজ থেকে নামানো হলো মই। বিবি আসুরেন তো তরতর করে উঠে পড়ল। তারপর অতি যত্নে এক পা করে সিঁড়ি ভেঙে জাহাজে পা রাখলেন জ্ঞানদা। পেছন পেছন জ্যোতি, রবি, অক্ষয়। 6 জন অভিযাত্রীকে নিয়ে সরোজিনী জাহাজের জলযাত্রার প্রথম পর্ব শুরু হলো বেশ রোমাঞ্চকর ভাবেই। দুরন্ত গতিতে জাহাজ ছুটতে লাগলো। ডেকের উপরে চেয়ার পেতে বসতেই উথাল পাতাল হাওয়ায় সকলের জামা কাপড় এলোমেলো হয়ে গেল। বাতাসে রবির আচকান ফুলে উঠল নৌকোর পালের মতো। উড়নে উঠতে লাগলো আকাশে। জ্ঞানদার খোলা চুল মাথার উপর নাগিনী নৃত্য দেখাতে শুরু করলো। বাতাসে পাখনা মেলে দিল তার নয়ন সুখ শাড়ি। বিবির বিলিতি ফ্রকের ঘের ব্যালেরিনার মতো গোল হয়ে ঘুরতে লাগলো। জ্যোতির উত্তরীয় অভিযানের পতাকার মতো এগিয়ে চলল সামনের দিকে। নিচে মাটির জলরাশির অসংখ্য ঢেউয়ের মাথায় মাথায় নিচে বাড়াচ্ছে সূর্যের আলো। জ্ঞানদা আবেশ ভরে চোখ বুজে বললেন, নতুন ঠাকুরপো, তোমার এই ডেকের উপর আমি সারা জীবন থেকে যেতে পারি। গঙ্গাবক্ষে এই ভ্রমণের কোনো তুলনা হয় না। দুটি চেয়ার পাশাপাশি গায়ে গা ঠেকিয়ে স্নেহ ভরে বসে আছে। জ্ঞানদাও একটু হেলে চেয়ারের পিছন দিকে মাথা রাখলেন। জাহাজের দুলুনিতে কিছুক্ষণের মধ্যেই পরম আরামে তার চোখ বুজে এলো। গঙ্গার জল বাতাসে জ্যোতির উত্তেজিত স্নায়ুগুলিও বহুদিন পরে বিশ্রাম পেয়েছে। তিনিও বৌঠানের মাথার পাশে মাথা রেখে মৃদু নাসিকা গর্জন শুরু করলেন। আশেপাশে ছিপছিপে পানসিগুলো দুই একটি অফিস যাত্রী নিয়ে তরতর করে বয়ে চলেছে কোন এক ঘাটের দিকে। সেদিকে তাকিয়ে আনমনে কি ভাবছিলেন রবি। বিবি অসুরেন তার হাত ধরে কেবলই টানাটানি করছে। এমন সময় জাহাজের বৃদ্ধ কর্তাবাবু এসে বললেন, একটা দুশ্চিন্তার ব্যাপার ঘটেছে। জাহাজ ছাড়ার পর টের পাওয়া গেছে যে ক্যাপ্টেনটি পালিয়ে গেছে। ঘুমঘোর ভেঙে ধড়মড় করে উঠে বসলেন জ্যোতি। কি হবে এখন? ক্যাপ্টেন ছাড়া জাহাজ চলবে কি করে? জ্ঞানদার চটকা ভেঙে গেল। দুটি বাচ্চা এবং 3টি অর্বাচীন যুবক সঙ্গীকে নিয়ে এবার কি অথই জলে পড়তে চলেছেন? তিনি বলেন, তাহলে তো যাত্রা বন্ধ করে নোঙর ফেলাই ভালো। জ্যোতি কিছুতেই দমবার পাত্র নন। তিনি অভিমত দিলেন, অন্যান্য কর্মচারীরাই বেশ জাহাজ টেনে নিয়ে যেতে পারবে, ক্যাপ্টেনের চেয়ে তারা কোনো অংশে কম নয়। বুড়ো কর্তাও জ্যোতিকে সমর্থন করে বললেন, জাহাজ থামানোর দরকার নেই, ওরাই চালিয়ে নেবে। জাহাজ অবশ্য চলতে চলতেই হঠাৎ বন্ধ হয়ে গেল। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কাছাকাছি এসে দেখা গেল জাহাজের হৃদয়ে ধুকপুক শব্দ হচ্ছে না, কল চলছে না। কি একটা যন্ত্র খুলে গেছে, মেরামত করতে হবে। 2-3 ঘন্টার জন্য সেখানেই নোঙর ফেলতে হলো জ্যোতিকে। গঙ্গা শোভা দেখতে দেখতেই রবির মনে পড়ে যায় নতুন বৌঠানের সঙ্গে গঙ্গা তীরের সুখের দিনগুলি। কত ছবি, কত দৃশ্য, সেই সব সুখের ছবির সঙ্গে মিলে যেতে থাকে আজকের গঙ্গা। রবি ডায়েরিতে লিখতে থাকেন, বসিয়া বসিয়া গঙ্গা তীরের শোভা দেখিতে লাগিলাম। শান্তিপুরের দক্ষিণ হইতে আরম্ভ করিয়া গঙ্গা তীরের যেমন শোভা এমন আর কোথায় আছে? গাছপালা, ছায়া, কুটির, নয়নের আনন্দ অবিরল সারি সারি 2 ধারে বরাবর চলিয়াছে, কোনো বিরাম নাই। কোথাও বা তটভূমি সবুজ ঘাসে আচ্ছন্ন হইয়া গঙ্গার কোলে আসিয়া গড়াইয়া পড়িয়াছে।
কোথাও বা একেবারে নদীর জল পর্যন্ত ঘন গাছপালা লতা জালে জড়িত হইয়া ঝুঁকিয়া আসিয়াছে। জলের উপর তাহাদের ছায়া অবিশ্রাম দুলিতেছে। কতকগুলি সূর্যকিরণ সেই ছায়ার মাঝে মাঝে ছিকমিক করিতেছে, আর বাকি কতকগুলি গাছপালার কম্পমান কচি মসৃণ সবুজ পাতার উপরে চিকচিক করিয়া উঠিতেছে। একটা বা নৌকা তাহার কাছাকাছি গাছের গুড়ির সঙ্গে বাঁধা রহিয়াছে, সে সেই ছায়ার নিচে অবিশ্রাম জলের কুলকুল শব্দে মৃদু মৃদু দোল খাইয়া বড় আরামের ঘুম ঘুমাইতেছে। তাহার আর এক পাশে বড় বড় গাছের অতি ঘনচ্ছায়ার মধ্য দিয়া ভাঙা ভাঙা বাঁকা একটা পদচিহ্নের পথ জল পর্যন্ত নামিয়া আসিয়াছে। সেই পথ দিয়া গ্রামের মেয়েরা কলসি কাঁখে করিয়া জল লইতে নামিয়াছে। ছেলেরা কাদার উপরে পড়িয়া জল ছোড়াছুড়ি করিয়া সাঁতার কাটিয়া ভারী মাতামাতি করিতেছে। প্রাচীন ভাঙা ঘাটগুলির কি শোভা! মানুষেরা যে এ ঘাট বাঁধিয়াছে তাহা একরকম ভুলিয়া যাইতে হয়। এও যেন গাছপালার মতো গঙ্গা তীরের নিজস্ব। ইহার বড় বড় ফাটলের মধ্য দিয়া অসৎ গাছ উঠিয়াছে, ধাপগুলি ইটের ফাঁক দিয়া ঘাস গজাইতেছে। বহু বৎসরের বর্ষা জলধারায় গায়ের উপরে শ্যাওলা পড়িয়াছে এবং তাহার রং চারিদিকে শ্যামল গাছপালার রঙের সহিত কেমন সহজে মিশিয়া গেছে। মানুষের কাজ ফুরাইলে প্রকৃতি নিজের হাতে সেটা সংশোধন করিয়া দিয়াছেন। তুলি ধরিয়া এখানে ওখানে নিজের রং লাগাইয়া দিয়াছেন। অত্যন্ত কঠিন সগর্ব ধবধবে পরিপাট্য নষ্ট করিয়া ভাঙাচোরা বিশৃঙ্খলা মাধুর্য স্থাপন করিয়াছেন। গ্রামের যে সকল ছেলেমেয়েরা নাহিতে বা জল লইতে আসে তাহাদের সকলেরই সঙ্গে ইহার যেন একটা কিছু সম্পর্ক পাতানো আছে। কেহ ইহার নাতনি, কেহ ইহার ভাগ্নে, কেহ ইহার মা মাসি। তাহাদের দাদামশাই ও দিদিমারা যখন এতটুকু ছিল তখন ইহারাই ধাপে বসিয়া খেলা করিয়াছে, বর্ষার দিনে পিছল খাইয়া পড়িয়া গিয়াছে। আর সেই যে যাত্রাওয়ালা বিখ্যাত গায়ক অন্ধ শ্রীনিবাস সন্ধ্যাবেলায় ইহার পৈঠার উপর বসিয়া বেহালা বাজাইয়া গৌরী রাগিনীতে গেল গেল দিন গাহিত এবং গায়ের 2-4 জন লোক আশেপাশে জমা হইত, তাহার কথা আজ আর কাহারও মনে নাই। গঙ্গা তীরের ভগ্ন দেবালয়গুলিরও যেন বিশেষ কি মাহাত্ম্য আছে। তাহার মধ্যে আর দেব প্রতিমা নাই, কিন্তু সে নিজেই জটাজুট বিলম্বিত অতি পুরাতন ঋষির মতো অতিশয় ভক্তিভাজন ও পবিত্র হইয়া উঠিয়াছে। এক এক জায়গায় লোকালয়, সেখানে জেলেদের নৌকা সারি সারি বাঁধা রহিয়াছে। কতগুলি জলে, কতগুলি ডাঙায় তোলা, কতগুলি তীরে উপর করিয়া মেরামত করা হইতেছে। তাহাদের পাঁজরা দেখা যাইতেছে। কুড়ে ঘরগুলি কিছু ঘন ঘন কাছাকাছি, কোনো কোনোটা বাঁকা চোরা বেড়া দেওয়া। 2-4টি গরু চড়িতেছে। গ্রামের 2-1টা শীর্ণ পুকুর নিষ্কর্মার মতো গঙ্গার ধারে ঘুরিয়া বেড়াইতেছে। একটা উলঙ্গ ছেলে মুখের মধ্যে আঙুল পুরিয়া বেগুনের ক্ষেতের সম্মুখে দাঁড়াইয়া অবাক হইয়া আমাদের জাহাজের দিকে চাহিয়া আছে। হাঁড়ি ভাসাইয়া লাঠি বাঁধা ছোট ছোট জাল লইয়া জেলের ছেলেরা ধারে ধারে চিংড়ি মাছ ধরিয়া বেড়াইতেছে। সম্মুখে তীরে বটগাছের জাল শুদ্ধ শিকড়ের নিচে হইতে নদীর স্রোতে মাটি ক্ষয় করিয়া লইয়া গিয়াছে ও সেই শিকড়গুলির মধ্যে একটি নিভৃত আশ্রয় নির্মিত হইয়াছে। একটি বুড়ি তাহার 2-4টি হাঁড়ি কুড়ি ও একটি চট লইয়া তাহারই মধ্যে বাস করে। আবার আর একদিকে চড়ার উপরে বহুদূর ধরিয়া কাশবন। শরৎকালে যখন ফুল ফুটিয়া ওঠে তখন বায়ুর প্রত্যেক হিল্লোলে হাসির সমুদ্রে তরঙ্গ উঠিতে থাকে। যে কারণেই হোক গঙ্গার ধারের ইটের পাঁজাগুলিও আমার দেখিতে বেশ ভালো লাগে। তাদের আশেপাশে গাছপালা থাকে না, চারিদিকে পুরো জায়গা এবড়ো খেবড়ো ইতস্তত কতকগুলি ইট খসিয়া পড়িয়াছে, অনেকগুলি ঝামা ছড়ানো, স্থানে স্থানে মাটি কাটা। এই অনুর্বরতা বন্ধুরতার মধ্যে পাঁজাগুলো কেমন হতভাগ্যের মতো দাঁড়াইয়া আছে। গাছের শ্রেণীর মধ্য হইতে শিবের দ্বাদশ মন্দির দেখা যাইতেছে। সম্মুখে ঘাট নহবতখানা হইতে নহবত বাজাইতেছে, তাহার ঠিক পাশেই খেয়াঘাট, কাঁচা ঘাট, ধাপে ধাপে তাল গাছের গুঁড়ি দিয়া বাঁধানো। আর দক্ষিণে কুমারদের বাড়ি, চাল হইতে কুমড়া ঝুলিতেছে। একটি প্রৌঢ়া কুটিরের দেওয়ালে গোবর দিতেছে, প্রাঙ্গণ পরিষ্কার তকতক করিতেছে। কেবল এক প্রান্তে মাচার উপরে লাউ লতাইয়া উঠিয়াছে, আর একদিকে তুলসী লতা। সূর্যাস্তের নিস্তরঙ্গ গঙ্গায় নৌকা ভাসাইয়া দিয়া গঙ্গার পশ্চিম পারের শোভা যে দেখে নাই, সে বাংলার সৌন্দর্য দেখে নাই বলিলেও হয়। এই পবিত্র শান্তিপূর্ণ অনুপম সৌন্দর্য ছবির বর্ণনা সম্ভবে না।
এই স্বর্ণচ্ছায়া ম্লান সন্ধ্যালোকে দীর্ঘ নারিকেলের গাছগুলি, মন্দিরের চূড়া, আকাশের পটে আঁকা নিস্তব্ধ গাছের মাথাগুলি, স্থির জলের উপরে লাবণ্যের মতো সন্ধ্যার আভা, সুমধুর বিরাম, নির্বাপিত কলরব, অগাধ শান্তি, সে সমস্ত মিলিয়া নন্দনের একখানি মরীচিকার মতো ছায়াপথের পরপারবর্তী সুদূর শান্তিনিকেতনের একখানি ছবির মতো পশ্চিম দিগন্তের ধারটুকুতে আঁকা দেখা যায়। ক্রমে সন্ধ্যার আলো মিলাইয়া যায়, মনের মধ্যে এদিকে ওদিকে এক একটি করিয়া প্রদীপ জ্বলিয়া ওঠে। সহসা দক্ষিণের দিক হইতে একটা বাতাস উঠিতে থাকে, পাতা ঝরঝর করিয়া কাঁপিয়া ওঠে, অন্ধকারে বেগবতী নদী বহিয়া যায়, কুলির উপরে অবিশ্রাম তরঙ্গ আঘাতে ছলছল করিয়া শব্দ হইতে থাকে। আর কিছু ভালো দেখা যায় না, শোনা যায় না, কেবল ঝিঝি পোকার শব্দ ওঠে, আর জোনাকিগুলি অন্ধকারে ঝুলিতে নিবিতে থাকে। আরও রাত্রি হয়, ক্রমে কৃষ্ণপক্ষের সপ্তমীর চাঁদ ঘোর অন্ধকার অশোক গাছের মাথার উপর দিয়া ধীরে ধীরে আকাশে উঠিতে থাকে। নিম্নে বনের শ্রেণীবদ্ধ অন্ধকার, আর উপরে ম্লান চন্দ্রের আভা। খানিকটা আলো অন্ধকার ঢালা গঙ্গার মাঝখানে একটা জায়গায় পড়িয়া তরঙ্গে তরঙ্গে ভাঙিয়া ভাঙিয়া যায়। ওপারের অস্পষ্ট বনরেখার উপর আর খানিকটা আলো পড়ে, সেইটুকু আলোতে ভালো করিয়া কিছুই দেখা যায় না, কেবল ওপারের সুদূরতা ও অস্ফুটতাকে মধুর রহস্যময় করিয়া তোলে। এপারে নিদ্রার রাজ্য, আর ওপারে স্বপ্নের দেশ বলিয়া মনে হইতে থাকে। এই যে সব গঙ্গা ছবি আমার মনে উঠিতেছে, এ কি সমস্তই এইবারকার স্টিমার যাত্রার ফল? তাহা নহে, এসব কতদিনকার কত ছবি মনের মধ্যে আঁকা রহিয়াছে, ইহার বড় সুখের ছবি। আজ ইহাদের চারিদিকে অশ্রুজলের স্ফটিক দিয়া বাঁধাইয়া রাখিয়াছি, এমনতর শোভা আর এ জন্মে দেখিতে পাইব না। ইতিমধ্যেই যাত্রীদের মধ্যাহ্ন ভোজন সারা হয়েছে। কেদারার অর্ধশয়নে জ্ঞানদার মনে বিচিত্র ভাবে রানাগোনা চলেছে। আজ আবার তার কাছে পুরোপুরি ফিরে এসেছে প্রিয় বাল্যসঙ্গী জ্যোতি। রবির সঙ্গে ছেলেমেয়েরা মেতে উঠেছে ব্রাইটনের দিনগুলোর মতো। আজ আর ওদের কোনো পিছুটান নেই, কাদম্বরী অপেক্ষা করে বসে নেই ঘরে। এটাই তো চেয়েছিলেন তিনি, জ্যোতি ও রবির প্রতিভাকে আর কি লালন করবে তিনি ছাড়া। কাদম্বরী এই সুখ থেকে তাকে বঞ্চিত করেছিলেন। হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছিলেন তার রাজ্যপাটে। শ্যাম গাঙ্গুলির মেয়ে বলে যাকে হেলাফেলা করেছিলেন, সেই এসে জ্ঞানদার পায়ের তলার জমি কেড়ে নিয়েছিল কিছুদিন। এখন সে আর নেই, কাপুরুষের মতো হার স্বীকার করে পালিয়ে গেছে। জ্ঞানদা আজ বিজয়ী নেই। কিন্তু এই জয় কি তিনি চেয়েছিলেন? জ্যোতিকে নিজের বীর্যি তলাওর বাড়িতে রাতের পর রাত আটকে রেখে সত্যি কি তিনি খুব নিষ্ঠুরতা করেছেন কাদম্বরীর উপর? রূপা যা বলে গেল সেটাই কি সত্যি? কাদম্বরীর মৃত্যুকে কি কোনোভাবে ঠেকাতে পারতেন জ্ঞানদা? জলের ঢেউয়ের দিকে তাকিয়ে আনমনে ভাবতে থাকেন জ্ঞানদা, ভাবতেই থাকেন। এর মধ্যে মেরামত হয়ে জাহাজ চলতে শুরু করলো। গঙ্গা ক্রমশ চওড়া হচ্ছে। কিছুদূর জলপথের আনন্দ উপভোগ করে 3:30 নাগাদ ডেকের উপর জমিয়ে শুরু হলো ফলাহার। রবি বললেন, মেজ বৌঠান না এলে এমন খাওয়া দাওয়ার তরিবত থেকে বঞ্চিত হয়ে শুকিয়ে মরতে হতো বোধ হয়। অক্ষয় গুনগুন করে কি একটা সুর ভাঁজছিলেন। একটি রসালো আঙুর মুখে দিয়ে তিনি হঠাৎ বললেন, আজ তাকে খুব মনে পড়ছে। রবির বুকে যে তীব্র শোক টৈটম্বুর জলাধারের আকারে লুকিয়ে আছে, অক্ষয়ের একটি কথায় তা যেন বন্যার মতো উপচে পড়তে চাইল। লোক সমাজে যখন তখন চোখের জল বেরিয়ে এলে তো চলবে না। রবি সম্প্রতি সেটা লুকোতে দুটি পন্থা নিয়েছেন। হয় হাসি ঠাট্টার মোড়কে সব ঢেকে রাখছেন, অথবা গলা ছেড়ে গান গেয়ে উঠছেন। যেমন এখন চট করে মুখ লুকিয়ে গেয়ে উঠলেন, আছে দুঃখ, আছে মৃত্যু। কি আশ্চর্য রবি, অক্ষয় বললেন। তার মৃত্যুর কদিন আগেই ব্রাহ্ম সমাজে গাইবার জন্য তুমি গানটি লিখেছিলে। কে জানতো আমাদের চোখের জল ঢেকে রাখতে হবে সেই গান দিয়ে। তিনিও গলা মেলান রবির সঙ্গে। বিবির ঋণঋণে গলা যোগ হয়ে জাহাজের ডেকের উপরে যেন নেমে এলো সুরের ঝর্ণাধারা। জ্যোতিও সেই শোক সঙ্গীতের সঙ্গে গলা মেলাতে শুরু করলেন, কিন্তু তার চোখ দিয়ে ঝরঝর করে নেমে আসতে লাগলো বাদ না মানা অশ্রুরাশি।
তিন যুবকের এই অসংকোচ শোকে বড় বিব্রত বোধ করেন জ্ঞানদা। এখানেও যেন কাদম্বরী সশরীরে উপস্থিত। জ্যোতির অশ্রু নিজের আঁচল দিয়ে মুছিয়ে দেন জ্ঞানদা। তার মাথায় হাত দিয়ে চুলে বিলি কেটে দেন শুশ্রূষায়। জ্যোতি তাকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ওঠেন। আমার দোষে কিসে চলে গেল? বলো মেজ বৌঠান, তুমি বলো, আমার কি কোনো দোষ ছিল? পরম মমতায় তাকে শান্ত করতে চান জ্ঞানদা। নতুন ঠাকুরপো, তোমার কোনো দোষ নেই। তুমি তো তাকে ভালোই বাসতে। সে অবোধ ছিল বলে তোমাকে বুঝতে পারেনি। কথাটা শেলের মতো রবির হৃদয় বাজে। অক্ষয়ের সঙ্গে চোখাচোখি হয় তার। দুজনে দুজনের মনের ভাষা বুঝে নেন। অন্তরে যাই থাকুক, প্রকাশ্যে তারা কিছুই বললেন না। কিন্তু জ্যোতি এই নীরবতার মানে জানেন। দীর্ঘকালের সঙ্গী অক্ষয় যে মনে মনে তাকে অপরাধী ভাবছেন তা বুঝে কষ্ট পান। রবি তো গুমরে মরছে, অথচ প্রাণে ধরে দাদাকে দোষ দিতে পারছে না। জ্ঞানদার আঁচল থেকে মুখ তুলে তিনি বলেন, মেজ বৌঠান, জগতের সবাই যদি তোমার মতো করে ভাবতো তাহলে তো ভাবনার কিছু ছিল না। এই তো দেখছো না, রবি আর অক্ষয় কেমন চুপ করে আছে। ওরা আমায় দোষী ভাবে। আমি তো জানি। জ্ঞানদা ওদের মুখের দিকে তাকান। রবিকে যেন চোখের ইঙ্গিতে কিছু বলতে বলেন। রবি টলটলে চোখ অন্যদিকে ঘুরিয়ে বলেন, শুধু তোমার কেন, আমারও দোষ আছে। যাত্রীদের মনের দোলা চলমানতার সঙ্গে তাল রেখে জাহাজ বেশ দুলছে, একটু বেশিই দুলছে। হঠাৎ মনে হলো জ্ঞানদার, বড় বড় ঢেউ এসে জাহাজের পাঁজরে ধাক্কা মারছে সবেগে, আর জাহাজ ছুটে চলেছে উন্মত্ত বেগে। কর্তাবাবু চালকের দিকে ছুটে গেলেন। ওরে থাম থাম বলতে বলতে নিচ থেকে রব উঠল, থামাও থামাও। সবাই সভয়ে দেখলেন জাহাজ একটি লোহার বয়ার দিকে ছুটে চলেছে, অথবা বয়াটি ছুটে আসছে ধাক্কা মারবে বলে। ধাক্কা মারলো, ভয়ঙ্কর শব্দ করে বিকট দুলুনিতে জাহাজ থেমে গেল। কোনো রকমে প্রাণে বেঁচে গেলেন সবাই, কিন্তু জাহাজ আর চলল না। 1 ঘন্টা পরে পরিবেশ শান্ত হলে ডেকে বসে বসে এই ভয়ঙ্কর অভিজ্ঞতায় কৌতুক মিশিয়ে রবি তাঁর ডায়েরিতে লিখতে লাগলেন, সত্য ঘটনায় ও উপন্যাসে প্রভেদ আছে, তাহা সাক্ষ্য দেখো। আমাদের জাহাজ বয়ায় ঠেকিল, তবু ডুবিল না। পরম বীরত্ব সহকারে কাহাকেও উদ্ধার করিতে হইল না। প্রথম পরিচ্ছেদে জলে ডুবিয়া মরিয়া, ষড়বিংশ পরিচ্ছেদে কেহ ডাঙায় বাঁচিয়া উঠিল না। না ডুবিয়া সুখী হইয়াছি সন্দেহ নাই, কিন্তু লিখিয়া সুখ হইতেছে না। পাঠকেরা নিশ্চয়ই অত্যন্ত নিরাশ হইবেন, কিন্তু আমি যে ডুবি নাই সে আমার দোষ নয়, নিতান্তই অদৃষ্টের কারখানা। সে যাত্রা প্রাণে বাঁচলেও সবার মনেই ভয় ধরে গেল অভিযান নিয়ে। সেখানেই নোঙর ফেলা হলো। যাত্রীদের উৎসাহ কমে রাত শেষের গ্যাসবাতির মতো টিমটিম করে জ্বলতে লাগলো। রবির ভাষায়, যাত্রীদের উৎসাহ দেখিতে দেখিতে হ্রাস হইয়া গেল। সকালবেলায় যেমনতর মুখের ভাব, কল্পনার ইঞ্জিন গঞ্জন, গতি ও আওয়াজের উৎকর্ষ দেখা গিয়াছিল, বিকালে ঠিক তেমনটি দেখা গেল না। আমাদের উৎসাহ নোঙরের সঙ্গে সঙ্গে 7 হাত জলের নিচে নামিয়া পড়িল। একমাত্র আনন্দের বিষয় এই ছিল যে আমাদিগকেও অতদূর নামিতে হয় নাই, কিন্তু সহসা তাহারই সম্ভাবনা সম্বন্ধে চৈতন্য জন্মিল। এ সম্বন্ধে আমরা যতই তলাইয়া ভাবিতে লাগিলাম, ততই আমাদের তলাইবার নিদারুণ সম্ভাবনা মনে মনে উদয় হইতে লাগিল। এই সময় দিনমণি অস্তাচলে চূড়াবলম্বী হইলেন। বরিশালে যাইবার পথ অপেক্ষা বরিশালে না যাইবার পথ অত্যন্ত সহজ ও সংক্ষিপ্ত, এ বিষয়ে চিন্তা করিতে করিতে দাদা জাহাজের ছাতের উপর পায়চারি করিতে লাগিলেন। একটা মোটা কাছির কুণ্ডলির উপর বসিয়া এই ঘনীভূত অন্ধকারের মধ্যে হাস্য কৌতুকের আলো জ্বালাইবার চেষ্টা করিতে লাগিলাম, কিন্তু বর্ষাকালের দেশালাই কাঠির মতো সেগুলা ভালো করিয়া জ্বলিল না। অনেক ঘর্ষণে থাকিয়া থাকিয়া অমনি একটু একটু চমক মারিতে লাগিল। যখন সরোজিনী জাহাজ তাহার যাত্রী সমেত গঙ্গা গর্ভের পঙ্কিল বিশ্রাম সজ্জায়
চতুর্বর্গ লাভ করিয়াছেন, তখন খবরের কাগজের স্যাড অ্যাক্সিডেন্টের কোঠায় একটি মাত্র প্যারাগ্রাফ 4টি মাত্র লাইনের মধ্যে কেমন সংক্ষেপে নির্বাণ মুক্তি লাভ করিব সে বিষয়ে নানা কথা অনুমান করিতে লাগিলাম। এই সংবাদটি 1 চামচ গরম চায়ের সহিত অতি ক্ষুদ্র একটি বটিকার মতো কেমন অবাধে পাঠকদের গলা দিয়া নামিয়া যাইবে তাহা কল্পনা করা গেল। বন্ধুরা বর্তমান লেখকের সম্বন্ধে বলিবেন, আহা, কত বড় মহোদয় লোকটাই গেছেন গো, এমন আর হইবে না। এবং লেখকের পূজনীয়া ভ্রাতৃজায়া সম্বন্ধে বলিবেন, আহা, দোষে গুণে জড়িত মানুষটা ছিল, যেমন তেমন হোক তবু তো ঘরটা জুড়ে ছিল, ইত্যাদি ইত্যাদি। যাতার মধ্য হইতে যেমন বিমল শুভ্র ময়দা পিষিয়া বাহির হইতে থাকে, তেমনি বউ ঠাকুরানীর চাপা ঠোঁট জোড়ার মধ্য হইতে হাসি রাশি ভাঙিয়া বাহির হইতে লাগিল। আকাশে তারা উঠেছে, মনোরম দক্ষিণা বাতাসে খালাসিদের নামাজ পড়ার আওয়াজ ভেসে আসছে নিচ থেকে। এক পাগলা খালাসি মাথা ঝাঁকিয়ে তারের যন্ত্র বাজিয়ে গান ধরেছে। রাত নামলে খাওয়া দাওয়া সেরে খোলা ডেকের উপরেই ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়লেন সবাই। এ যেন এক দীর্ঘ পিকনিকের মতো জীবনযাপন। এখানে ঘরের মতো আবরু নিয়ে বাড়াবাড়ি নেই, 4 দেওয়ালের গণ্ডি নেই, সমাজের অনুশাসন নেই, কিন্তু আপনজনের মধ্যে শোক আছে, বাসনা আছে, অনুতাপ, স্নেহ, ভালোবাসা আছে। সুরেন কিছুক্ষণ সেতার বাজিয়ে শুয়ে পড়েছে, বিবিও ঘুমান্ত। অন্ধকার ছাদের উপরে কেউ আধফোঁটা হাই তুলছে, কারো নাক ডাকছে। কোথায় লুকিয়ে আছে সেই তারকাটি? রবি আকাশের শত শত তারাদের মধ্যে খুঁজতে থাকেন। ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ মাঝরাতে কিসের অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় তার। আস্তে আস্তে চোখ খুলে বুঝতে চেষ্টা করেন তিনি কোথায়। অন্ধকারে কার যেন গোঙানির অস্ফুট আওয়াজ। উঠে বসে চোখ সইয়ে নিয়ে রবি একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। ডেকের এক কোনায় মেজ বৌঠানের কোলে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন জ্যোতি দাদা। বৃক্ষের গায়ে তরুলতার পরিচিত দৃশ্যটি যেন পাল্টে গেছে আজ রাতে। নিস্তব্ধ রাত্রে জ্যোতির ডুকরে ওঠা ক্ষীণ গলার স্বর ভেসে এলো, বিনোদিনীর ডাকিনী মায়ায় কেন ডুব দিলাম মেজ বৌঠান, তাই তো অভিমান করে সে চলে গেল। মেজ বৌঠান তার কান্না মুছিয়ে দিতে দিতে যেন কপালে চুম্বন করলেন। কাদম্বরীর সঙ্গে একটি আবেগঘন মুহূর্তের কথা মনে পড়ল রবির। জ্যোতি ও জ্ঞানদার অজ্ঞাতসারে নিবিড় রাত্রির নির্জন দর্শকটি আবার শুয়ে পড়লেন। আধো ঘুমে তার মাথায় বাতাসের মতো স্পর্শ বুলিয়ে যাচ্ছেন নতুন বৌঠান। তারপরেই কেন কে জানে তার বন্ধ চোখের সামনে মৃণালিনীর মুখ ভেসে উঠল। রবি নিজেও তো বালিকা বধূকে ফেলে রেখে চলে এসেছেন, সেও নতুন বৌঠানের মতো অভিমানিনী হয়ে উঠবে না তো? জাহাজ আপাতত থেমে রইল। জ্যোতি ও জ্ঞানদা বাচ্চাদের নিয়ে বীরজিতলাওয়ে ফিরে গেলেন। রবি জোড়ার সঙ্গে ফিরতে ফিরতে ভাবছিলেন, এবার মৃণালিনীকে করে পিটে নিজের ছাঁচে ঢেলে নিতে হবে। বিয়ে যখন করেই ফেলেছেন, স্ত্রীকে অন্য কোথাও ফেলে রাখা চলবে না। এখন থেকে তাকে সঙ্গে নিয়েই জোড়াসাঁকোয় থাকবেন। নিজের ঘরে গিয়ে মৃণালিনীকে ডেকে পাঠালেন রবি। ভীরু পায়ে সিঞ্জিনি বাজিয়ে লাল পেড়ে ঢাকাই শাড়ি পরা কিশোরীটিকে ঘরে ঢুকতে দেখে রবির মনে হয়, এ তো আর ছোট নেই, এ যে রায় কিশোরী। হাত বাড়িয়ে তিনি বলেন, কাছে এসো। মৃণালিনী আসেন না, মুখ নিচু করে দূরে দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুলের ডগা মেঝে খুঁজতে থাকেন। মৃণালিনীর হাত ধরে কোলের কাছে টেনে আনেন রবি। জানতে চান, কি গো ছোট বউ, আমার কাছে আসবে না? ঘরে ফিরে এলাম আর তুমি এমন দূরে দূরে থাকবে? আমি কি চলে যাব? মৃণালিনী ঘাড় গোজ করে অধঃস্বরে বললেন, আপনি আমাকে একা ফেলে চলে গিয়েছিলেন কেন? তোমার রাগ হয়েছে বউ? রবি তাকে জড়িয়ে ধরে বলেন, আচ্ছা, তোমাকে ফেলে আর কোথাও যাব না। পাশের গলিপথ দিয়ে বাসনওয়ালি হেঁকে যাচ্ছে। চুড়ি চাই, খেলনা চাই বলে হাঁক পাড়ছে দুপুরের ফেরিওয়ালা। অন্যদিন বাড়ির মেয়ে বউদের সঙ্গে মৃণালিনীও চুড়িওয়ালার কাছে বসে পড়েন কাচের চুড়ি পরতে।
আজ এতদিন পরে স্বামীকে কাছে পেয়েও মৃণালিনী কিছুটা দিশেহারা। তার ভয় যায় না। শ্বশুরবাড়িতে এসেই সরলা কিশোরী বধূটি দাম্পত্য বিচ্ছেদের যে ভয়ঙ্কর রূপ দেখেছেন তা তাঁকে দুঃস্বপ্নের মতো তাড়া করছে। স্বামীকে কাছে পাওয়ার মরিয়া তাড়নায় তিনি বলে ফেললেন, আপনি নতুন ঠাকুরের মতো আমাকে একলা ফেলে ঘুরে বেড়ালে আমিও আফিম খাবো। রবি শিউরে ওঠেন। এ কি কথা বললে ছোট বউ? ছি, আর কখনো এমন কথা মুখে আনবে না। তার মুখটি উঁচু করে ধরে আবার বললেন, মনে থাকবে? মৃণালিনী চুপ করে আছেন দেখে রবি তাঁর চোখে মুখে ঠোঁটে আঙুল বুলিয়ে দিয়ে গান গেয়ে ওঠেন, ধীরি ধীরি প্রাণে আমার এসো হে, মধুর হাসিয়ে ভালোবেসো হে। কয়েক লাইন গানের পর মৃণালিনীর ঠোঁটের কাছে রবি তার নিজের ঠোঁট এগিয়ে এনে একটি সঘন চুম্বন দিতে চাইলেন। মৃণালিনী কিছুটা লজ্জায় কিছুটা অভিমানে সেই বহু প্রতীক্ষিত চুম্বন প্রত্যাখ্যান করে রবির হাত ছাড়িয়ে পালিয়ে গেলেন। তার ব্যবহারে রবিরও কিছুটা অভিমান হলো। এত আদর করে কাছে ডাকলেও পালিয়ে যায়, এ কেমন মেয়ে? সে কি নিতান্ত অবোধ? এখনো দাম্পত্যের মাধুর্য কিছুই বোঝে না। আন্না তরখরের আহ্বান এড়িয়ে, লুসির ডাকে সাড়া না দিয়ে, স্বপ্ন সুন্দরী বিলেত বালাদের উপেক্ষা করে এই অবোধ বালিকার জন্যেই কি এতদিন বসে আছেন তিনি? রবির হতাশ লাগে। প্রেমের কবিতা তো অনেক লিখেছেন, কিন্তু একটি প্রগাঢ় প্রেমের জন্য, একজন তন্নি শ্যামা শিখুরি দশনা রক্তমাংসের প্রেমিকার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে তাকে? একলা ঘরে লেখার টেবিলে বসেন রবি। চোখ বন্ধ করলে খাতায় কাদম্বরীর মুখ ভেসে ওঠে। তিনি লেখেন, হে জগতের বিস্তৃত, আমার চিরস্মৃত, এসব লেখা আমি তোমার জন্য লিখিতেছি। পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়া যাও, অনন্তের পথে চলিতে চলিতে যখন দৈবাত তোমাতে আমাতে দেখা হইবে, তখন পাছে তুমি আমাকে চিনিতে না পারো। তাই প্রতিদিন তোমাকে স্মরণ করিয়া আমার এই কথাগুলি তোমাকে বলিতেছি। তুমি কি শুনিতেছ না? সন্ধেবেলায় গলিপথে শব্দ ওঠে, বেলফুল চাই, বেলফুল। দাসীরা মালা কিনে এনে বউ মেয়েদের চুলে পরিয়ে দেয়। আজ সবাই মিলে মৃণালিনীকে সাজানো হচ্ছে। তার লম্বা চুলে বিবিয়ানা খোপা বেঁধে যত্ন করে বেলফুলের মালা জড়িয়ে দেয় তারা। রবি বাড়ি ফিরেছে এতদিন পর। মৃণালিনী স্বামীর ঘরে রাত কাটাবে। সৌদামিনী নিপময়ীরা আজ তাই ছোট বউয়ের সাজের তদারকিতে লেগে পড়েছেন। রাতের আহার পর্ব শেষ হলে রবি বিষণ্ণ মনে বিছানায় গা এলিয়ে দেন। হঠাৎ আসা দক্ষিণা হাওয়ায় ঘরের বাতি নিভে গেছে, নাকি কাদম্বরী এসে বাতি নিভিয়ে দিলেন। রবি চুপচাপ শুয়ে রইলেন। এমন সময়ে হঠাৎ বলয় কিঙ্কন শব্দে একটি সুকোমল বাহুপাশ তাহাকে সুকঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিল এবং একটি পুষ্প পটতুল্য ওষ্ঠাধর দস্যুর মতো আসিয়া পড়িয়া অবিরল অশ্রুজলসিক্ত আবেগপূর্ণ চুম্বনে তাহাকে বিস্ময় প্রকাশের অবসর দিল না। রায়কিশোরী মৃণালিনীর এই সজল অনুতপ্ত আত্মসমর্পণে রবি সহসা পুলকিত হন। তার শরীর মনে আনন্দে শিহর জাগে। মৃণালিনীকে আসলে সে জড়িয়ে ধরতেই কুহকিনীর মতো রবির সামনে এসে দাঁড়ালেন কাদম্বরী। রবি ধীরে ধীরে তাকে বললেন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে। মৃদু হেসে রবির দিকে চাঁপার কলি আঙুলগুলি নাড়িয়ে মরিচিকার মতো হাওয়ায় মিলিয়ে গেলেন কাদম্বরী। জোড়াসাঁকোর খিলানে তাঁর আর কোনো চিহ্ন রইল না। বন্ধুরা, দীর্ঘদিন ধরে আপনারা আমার সঙ্গে কবির বৌঠান উপন্যাসটি শুনলেন। কেমন লাগলো আপনাদের? আপনাদের মূল্যবান কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর কাদম্বরীর মতো হতভাগিনীদের জন্য মনে একটু স্নেহ রাখবেন, একটু মমতা রাখবেন। তার আত্মার শান্তি কামনা করি। আর যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার সঙ্গে থাকবেন আমার পরবর্তী কাহিনী শোনার জন্য।
ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।